চায়ের কাপে সমাজ বদলের ঝর্ণা তুলে আগে গোছান নিজেকে। প্রিমিয়াম টাইটানিয়াম আলমিরা, গুছিয়ে ফেলুন জীবনটাকে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আশকুনা নিবাসী মোহাম্মদ দেলুমের একমাত্র। এই কাজী সাহেব, বিয়া বন্ধ, বিয়া বন্ধ। এই তোর এত বড় সাহস হয়ে গেছে, হ্যাঁ? আমার বন্ধুর মেয়েরে আমি তোর বিয়ার জন্য ঠিক করছি, তারে বিয়ে না কইরা আমার চোখ ফাঁকি দিয়া তুই এই মেয়েরে বিয়ে করতেছস, কত বড় সাহস তোর! আব্বা, আপনি যে মেয়েরা আমার জন্য পছন্দ করছেন তার আমার পছন্দ না, আমি তারে বিয়া করতে পারবো না। আমি 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 বিয়া করবো শারমিনকে, আমি শারমিনকে ভালোবাসি। চুপ! একটা কথাও কবি না। আমার কথার অবাধ্য হইয়া তুই যদি এই মেয়ের বিয়া করস, তাইলে আমি তোরে ত্যায্য করে দেবো। ভাই সাহেব, এটা আপনি কি কইতেছেন? তারা একে অন্যরে ভালোবাসে, সারা জীবন সুখে শান্তিতে সংসার করব। আপনার আমার ঝামেলাতে কিছু যায় আসে না, তাই কইছিলাম কি ঝগড়া ফেসাদ ভুলে যে আসেন আমরা দুইজনে মিলে দুইজনে চাইরা ত্যাগ করে দিই। তালই আমার বোন আর মানিক ভাই দুজনে একসাথে খুব ভালো থাকবো, সুখে থাকবো। আর আমার বোন খুব ভালো মায়া, আপনার বিয়েতে আপত্তি করেন না। রাখো তোমার ভালো মাইয়া, ভালো মাইয়া দুই কি পানি খাবো? চলেন, আমার ছেলের বিয়া এর আগে যে মেয়ের সাথে আমি ঠিক করছি, সেই মেয়ের বাবা নগদ 5 লাখ টাকা, মোবাইল, হোন্ডা, ঘড়ি, ফ্রিজ, ফার্নিচার যৌতুক দেব কইছে। এখন আপনি যদি বিয়াতে যৌতুক হিসাবে এইসব জিনিস দিতে পারেন, সেই বিয়াতে আমার কোনো আপত্তি নাই। অসম্ভব। যৌতুক দেওয়া এবং নেওয়া দুইটাই অপরাধ। আমি জেনে শুনে এই অপরাধ কোনোদিনও করব না। আমি যৌতুক দিয়ে কোনোদিনও বিয়ে করব না। আমার ছেলেরেও আমি যৌতুক ছাড়া বিয়া করাবো না, কারণ আমার দাদা তার বিয়ার সময় যৌতুক নিছে, আমার আব্বা তার বিয়ার সময় যৌতুক নিছে, আমি আমার বিয়ার সময় যৌতুক নিয়ে বিয়া করছি। যৌতুক নেওয়া আমাদের একটা বংশ পরম্পরা, সুতরাং এই যৌতুক ছাড়া কোনো বিয়া হবে না। আব্বা, আপনি বুঝার চেষ্টা করেন, সেই দিন আর নাই, এখন যুগ পাল্টাইছে। আমি যৌতুক নিয়ে বিয়া করতে পারবো না। যদি যৌতুক নিয়ে বিয়া করি, এটা জানাজানি হইব, আমি মান সম্মান সব ধুলিস্বাদ হয়ে দেবো। তাছাড়া আব্বা, আমি আমার ভালোবাসার মানুষে শারমিনকে অনেক ভালোবাসি। আমি যৌতুক নিয়ে শারমিনকে বিয়া করতে পারবো না আব্বা। চুপ কর! তোরে যে লেখাপড়া করাইছি, তোরে যে লালন পালন করে বড় করছি, তোরে খাওয়াইছি, পড়াইছি, এইসব করতে তোর বাপের টাকা খরচ হয়েছে না? এখন বিয়ার সময় তোর শ্বশুর যদি ওই টাকা না দেয়, তাহলে ওই টাকা আমরা উসুল করবো কি দিয়ে? শোন, এখন যৌতুক ছাড়া বিয়া হইব না। এই শোনো, তুমি যদি যৌতুক ছাড়া তোমার পোলারে বিয়া করাও, তাহলে আমার বিয়ার সময় আমার বাপে তোমারে যেই টাকা যৌতুক দিছে সেই টাকা ফেরত দিতে হইব। আর দূরো, কি কও তুমি? যৌতুক ছাড়া আমার পোলারে বিয়া করামু? আমি কি পাগল হয়েছি নাকি? কি যা যা চাইছি যৌতুক হিসাবে সেগুলা দিবেন, নাকি আমার পোলারে নিয়ে উঠে চলে যাবো? যান, চলে যান। আমার বোনের যৌতুক দিয়ে বিয়া দিব না। আমার ছোট বোন ঠিকই কইছে, যৌতুক দিয়ে আমি বিয়ে করব না। আপনাকে যা মন চায় তাই করেন। কি রে মানিক, এখনো বসে রইছস? ওট কইতেছি, নাইলে কিন্তু সত্যি সত্যি আমি তোরে ত্যায্য করে দিব। না না কিসের না? উঠ আব্বা, না আব্বা, উঠ কইতেছি। আব্বা দাঁড়ান, ভাই সাহেব দাঁড়ান ভাই। আমার মেয়েটা আপনার ছেলেটার খুব ভালোবাসে। আবার মেয়ে যদি আপনার ছেলের সাথে বিয়ে না হয়, আমি এটা খুব কষ্ট পাইব। আমার মা আমার মেয়েটা কষ্ট পাই, বাপ হয়ে সেটা আমি চাই না। তাই কাজে আপনি যা যা যত চাইতেছেন আমি সব দেব। তারপরেও আপনি আমার মেয়ের সাথে আপনার ছেলের বিয়েটা ভেঙে না। আব্বা, তুমি এসব কি কইতাছো? আর কোনো কথা কইছ না মা, তোর সুখের থেকে আমার কাছে বড় আর কিছু নাই। বেশার, আপনি আমারে একটা সপ্তাহে সময় দেন। ওই 5 লক্ষ যৌতুকের টাকা, তারপর স্বর্ণ গহনা, মোটর সাইকেল, ফ্রিজ, টিভি, ফার্নিচার যা চান আমি সব দিব, সব ব্যবস্থা করুন। ঠিক আছে, দিলাম 1 সপ্তাহ সময়। আজকে শুক্রবার, আগামী শুক্রবারে মানিক আর শারমিনের বিয়া হবে। তবে একটা কথা, বিয়ার আসরে যৌতুকের প্রত্যেকটা জিনিসপত্র কড়ায় গন্ডায় আমি আদায় করে নিব। একটা ব্যত্যয় হইলে কিন্তু বিয়া হবে না বইলা দিলাম। ঠিক আছে, আপনি যা বলছেন তাই। যৌতুক নিয়ে ছেলের বাবার পরিবারে সে কি ঝামেলা। যৌতুক নিয়ে বিয়ে করলে নিজের বলে কিছু থাকে না। যৌতুক নিয়ে ছেলের পরিবারে আর সে কি জ্বালা। সে তো যৌতুকেরই জ্বালা ভাই রে, যৌতুকেরই জ্বালা। আলহামদুলিল্লাহ, শেষ পর্যন্ত বিয়াটা হয়েছে। কি
কি যে আনন্দ লাগতেছে, কি যে ভালো লাগতেছে, কি যে খুশি লাগতেছে, আমি তোমার বইলা বুঝাইতে পারবো না শারমিন। এত খুশি আর কিছু নাই, আমার হাত পা খুব ব্যথা করতেছে, আমার পাটা টিপে দাও। বাহ, এত দুষ্ট হয় নাকি? হ্যাঁ, প্রথমে দুষ্টামি শুরু করছো, আমি তোমার হাত পা টিপতে যাবো কেন? শুধু হাত পা না, তুমি আমার রান্না করে খাওয়াইবা, আমার জামা কাপড় সব ধুয়ে দিবা, এমনকি ভাত মাইখা আমার মুখে তুলে খাওয়াই দিবা। তোমার সংসারে তোমার বাড়ি ঘরের কোনো কাজ আমি করতে পারবো না, সব তুমি করবা। আমি শুধু পায়ের উপর পা তুলে খামো আর ঘুমাবো। এই, তুমি এসব কি বলতেছো শারমিন? তোমার সব কাজ আমি কেন করব? কারণ নগদ 5 লাখ টাকা স্বর্ণ গহনা টিভি ফ্রিজ ফার্নিচার সবকিছু যৌতুক দিয়ে তোমার আমি বিয়ে করছি। তার মানে হইতেছে এই যৌতুকের বিনিময়ে তোমার বাপের থেকে তোমার আমি কিনে নিছি। এখন তুমি আমার কেনা গোলাম, আমি যা বলবো তুমি তাই করো। নাও আমার পা টিপো, পা টিপো। শোনা, এইগুলি তুমি করো না। তুমি তো জানো এই যৌতুকের বিপক্ষে আমিও ছিলাম। আমার বাপ যৌতুক নিছে, আমি তো নেই নাই। আজকের দিনটার জন্য আমি 28টা বছর অপেক্ষা করছি। আমি তোমার কত ভালোবাসি তুমি জানো। বলগো, এই সমস্ত কথা না বইলা চলো আমরা বাসর শুরু করি, একটু চমৎকার বাসর রাত কাটাবো আমরা। বাসর তো দূরের কথা, তোমার সাথে আমার চোখাচোখিও কোনোদিন হবে না। আমার বাবার কাছ থেকে যে স্বর্ণ গহনা টিভি ফ্রিজ এগুলো যৌতুক নিছো না, সেগুলোর সাথে বাসর করো তুমি। কি বলতেছো এইসব? আমি বাসর ঘর থেকে বের হয়ে যাবো? তুমি বের হবা, তুমি বের নইলে আমি বের হয়ে যাবো। বুঝার চেষ্টা করো একটু। বের হও, না না, বের হও। আচ্ছা আমি যাই। টাকার গন্ধ, টাকার গন্ধের উপরে দুনিয়াতে আর কোনো সুগন্ধ নাই। এই টাকার গন্ধ নাকে আসলে শরীর মন সব ভালো হয়ে যায়, শরীরের সমস্ত রোগ শোক সব চলে যায়। আপা, আমি তো জীবনেও কোনোদিন এতগুলান টাকা একলগে দেখিনি। আচ্ছা ভাই, এই টাকা দিয়ে তুমি কি করবা? আস্তে কথা ক। আরে আশেপাশে চোর ছাত্র আছে না, যে কোনো সময় এইটা সব সাফা করে নিয়ে যাবো। বিজুলেখা, এই টাকাগুলো কিন্তু আমার কাছে থাকবো, আমি গোপন জায়গায় রেখে দেবো। আচ্ছা, তাহলে গয়নাগাটি সব আমার কাছে থাকবো। মা, তোমার তো বয়স হয়ে গেছে, এই বয়সে তুমি গয়নাগাটি দিয়ে কি করবা? তুমি এটা আমার দিয়ে দাও, একটা খাবার তুমি ধরে। কি এমন বয়স হয়েছে আমার? হ্যাঁ, তোর বাপে সারা জীবন আমার স্বর্ণ গয়না কিছু দিতে পারে নাই। এই যে একটা নাক ফুল দিয়ে আমি সারা জীবন কাটাই দিছি। এখন আমার পোলার বিয়াতে যখন আমি যৌতুক পাইছি এই গয়নাগাটি, এগুলা আমি এখন ব্যবহার করবো। দিনে পড়বো, রাইতে পড়বো, আয়নার সামনে যে নিজের দেখবো। এই তুই না সেলফি তুলস, এই যে আমি গয়নাটি পড়বো, তুই আমার তোর মোবাইল দিয়ে একটা সেলফি তুলে দিছে। আহা, মন খারাপ করস কেন? এখন আমি পড়ি, আবার তোরে পড়তে দেবো। এই নে, এই বালাটা তুই পর নিতাম। একজন টাকা একজন গয়না, কি সুন্দর কারাকারি চলতেছে। আর এদিক দিয়া আমার বউ আমার বাসর ঘরে আমারও বাসর ঘরে আমার বউ বাইক করে দিছে। কেন ভাইজান, ভাবি কি নিয়ে বাসর ঘরে অভিমান করছে? অভিমান করে নাই, রাগ করছে, রাগ করছে। আব্বা, আমি আপনার কতবার না করছিলাম যে আমগো এই যৌতুকের দরকার নাই, কিন্তু আপনি যৌতুক নিছেন। এখন আমার বউ কি কইতাছে জানেন? সে নাকি এই টাকা পয়সা হীরা গয়নার বিনিময়ে সে আমার কিনা ফেলাইছে। আমার লগে সে কিনা গোলামের মতো আচরণ করতেছে, কইতাছে আমি যেন তার হাত পাও টিপা দেই। কোন আব্বা, আজকে আমার বাসর রাত, এটা সহ্য হয় আম্মা, এটা সহ্য হয়? আমার বউর কাছে আমি যখন একটু 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 ভালোবাসার কথা কইতে গেলাম, আমার বউকে এইসব আমার কে লাভ নাই, আমার লগে তোমার কোনো বাসর হইব না। ওই যে টাকা পয়সা হীরা জহরত নিছো না, যাও সেই টাকা পয়সার সাথে যে বাসর করো। সেই টাকা পয়সা তো আপনারা ভাগযোগ করে গান নিতেছেন, আমি এখন কি করবো আব্বা? তুই কি করবি সেটা তুই জানোস। আমি পোলা জন্ম দিছি, বিয়া করাইয়া যৌতুক নিছি, লেনদেন শেষ। এখন তোর বউ তুই কেমনে ম্যানেজ করবি সেটা তুই বুঝগিয়া। আরে আমার বাপ তো আমারে বিয়া করাইয়া যৌতুক দিছিল, যৌতুক নিয়ে সে গেছে গা। আমার বউরে তো আমি ম্যানেজ করছি। আমি যেহেতু আমার বউরে ম্যানেজ করতে পারছি, তুই তোর বউরে গিয়ে ম্যানেজ কর। আব্বা, আপনি পারছেন, আপনি মহান, আপনার মাথার মধ্যে বুদ্ধি কিলিবিলি 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 করে। আমি তো আব্বা ম্যানেজ করতে পারতাছি না। আমি কি করব?
হ্যাঁ? আপনি একটু কিছু করেন না। আমি কিছু করতে পারবো না। আব্বা অনেক যা তো এখান থেকে টাকা পয়সার হিসাব করতেছি। আব্বা যা। আব্বা আমার অনেক শখের বোন, আব্বা একটা কিছু করলেন। আব্বা 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 এত এত ইয়ে হয়ে না আব্বা। আঠাইশ বছর পর আজকে জীবনে প্রথম বর সাজলাম, কিন্তু আমার বউ আমার সাথে যেই বর্বর আচরণটা করলো, যৌতুক নিলোকে আর শাস্তি ভোগ করতেছে কে? আরে আল্লাহ, আজকে আমার বাসর রাত, আমি বুঝি আম গাছতলায় বসে বসে আজকে রাত কাটাম। কি ভাব করছিলাম জীবনে? আমার বাপ বাপ না কি আল্লাহ জানে। বউও বুঝলো না, বাপও বুঝলো না। আহারে বাসর রে, আহারে বাসর। আহারে চায়ের কাপে সমাজ বদলের ঝর্ণা তুলে আগে গোছান নিজেকে। প্রিমিয়ার টাইটানিয়াম আলমিরা, গুছিয়ে ফেলুন জীবনটাকে। পাটা সরাও। আব্বা, ভাইয়া, ভাবি, কেমন আছো তোমরা? আমরা ভালো আছি, তুই কেমন আছিস? এই তো আমি ভালো আছি। কিরে তানিয়া, কেমন আছিস তুই? খুব ভালো আছি আপা, তোরে দেখার পর না আরো বেশি ভালো লাগতাছে। ভাইজান, আব্বা, আম্মা দেখো কারা আইছে। চিল্লাতেছিস কি ব্যাপার বিয়াই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার বাড়িতে তো কোনো অনুষ্ঠান নাই, আপনাকে তো আমি দাওয়াতও দেই নাই, তো হঠাৎ কইরা আপনি পরিবার সহ গাট্টি বসকা সহ আমার বাড়িতে চলে আইছেন, ঘটনা কি? কারণ বিয়াই, এখন থেকে আমরা সবাই আপনার বাড়িতে থাকবো, সেই জন্য সবাই মিলে ব্যাগ গাট্টি গুটি নিয়ে একেবারে আপনার বাড়িতে চলে আসে। আব্বা, এইটা আপনি কেমন কথা বললেন? সারা জীবন শুনছি মানুষ ঘর জামাই থাকে, আপনি কি ঘর শ্বশুর থাকবেন নাকি? এই যে জামাই বাবাজি, তুমি চালাক বলছো ঠিকই ধরছো, আমি ঘর শ্বশুর থাকতে এই বাড়িতে। আমরাও। হায় আল্লাহ, আল্লাহ, এটা আপনি কি কইতেছেন আব্বা? এই শারমিন, তোমার আব্বা এটা কি কইতেছে? আব্বা, আপনার ঘর বাড়ি সব কিছু আছে, তা ফালায় তুই আপনি কেন আমাকে বাড়িতে ঘর শ্বশুর থাকবেন? আমি কইতেছি, আমার বোনের তোমার কাছে বিয়ে দেওয়ার সময় তোমারে নগদে 5 লক্ষ টাকা ক্যাশ যৌতুক দেওয়া লাগছে। স্বর্ণ গয়না, মোবাইল, ফার্নিচার, আসবাবপত্র সহ আরো 5 লাখ টাকা, মোট 10 লাখ টাকা তুমি আমার কাছে যৌতুক নিছো। আর এই টাকা তো আমরা ব্যাংকের থেকে লোন আইনা দিছিলাম, কথা ছিল সেই লোন আমরা 6 মাসের মধ্যে পরিশোধ করবো, কিন্তু 1 বছর হয়ে যাওয়ার পরও আমরা সেই লোন শোধ করতে পারি নাই। এখন ব্যাংকের থেকে লোকজন আইসা আমাকে বাড়িঘর দখল করে আমাকে বাড়িতে বিদায় করে দিছে। আমাদের তো থাকার কোনো জায়গা নাই, আমাকে সমস্ত ইনভেস্ট আমরা তোমাকে বাড়িতে করে রাখছি, এই জন্য আমরা সবাই মিলে তোমাকে বাড়িতে চলে আসছি। এখন থেকে আমরা সবাই তোমাদের সাথে থাকবো, তোমাদের সাথে খাবো, তোমাদের সাথে ঘুমাবো। বিয়াই, আপনার উপর একটা গুরু দায়িত্ব আছে, এই যে আমার মেয়েটা ভালো একটা পোলা দেখে বিয়ে দিতে হবে। দূর মিয়া, কি কর না কর, আমি তো আমার মাইয়ার এই বিয়ে দিই না যৌতুকের ডরে। আপনার মাইয়ার সাথে আমার পোলার বিয়া দিয়া আমি যৌতুক নিছি, বাস আপনার সাথে আমার লেনদেন শেষ। আপনারা হয় বৃদ্ধাশ্রমে যান অথবা কোনো এতিমখানায় যান, ওইখানে গিয়ে থাকেন। আব্বা, এটা আপনি কি কইলেন? এত বড় একটা বাড়ি থাকতে আমার পরিবারের মানুষ কি লেগা গিয়া বৃদ্ধাশ্রমে থাকবো? আব্বা, আপনারা এখানেই থাকবেন। ভাবি, আমি তোমারই সহ্য করতে পারি না, তোমার এই জ্ঞাতে গোষ্ঠী সহ্য করবো কেমনে? তুমি আমার ভাইরে বিয়ে করার পর থেকে আমার সব কিছুতে ভাগ বসাইছো, এখন যদি তোমার পরিবার এই বাড়িতে থাকে তাহলে তো আমি আরো আগে কোনো কিছুর ভাগ পাবো না। না না না, তারা এই বাড়িতে থাকতে পারবো না, তারপরে এই বাড়ি থেকে বিদায় হইতে কও। আমার মাই একদম ঠিক কথা কইছে, এমনি আমার বাড়িতে নানান ঝামেলা, তার উপরে উটকো ঝামেলা আমার সংসারে। না না না, এইটা আমি মাইনা নিতে পারব না। কি হইলো, আপনি হা করে চাইছেন কে? কি কথা কিনতেছেন? এগুলি ঘর থেকে বাইরে থেকে বের করেন, আমি এগুলি ঝামেলা নিতে পারব না। কি কইলেন? আমার পরিবারের মানুষের আপনি ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দিবেন?
ঠিক আছে, আমি এখন থানায় যাই মামলা দিমু। আব্বা 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 আপনার বৌমা কি কও? এই শারমিন তুমি এটা কি কও? আমগো নামে মামলা দিবা কেন? কারণ আমার বাপ ভাই ভাবি বোন রে তোমরা ঘর ছাড়া করছো। তোমাগো যৌতুকের টাকা দিতে গিয়ে হেরা ব্যাংকে থেকে লোন নিছে। তোমাদের কারণে ব্যাংকের লোকজন আমাকে বাড়ি ঘর দখল করছে। আর সেই জন্য আমি এখন থানায় গিয়ে মামলা দিব, বলবো তোমরা যৌতুক নিছো, আমার পরিবারটা ধ্বংস করে দিছো। এরপর পুলিশ এসে যখন তোমাকে থানায় লয়ে যাবো, তোমরা থাকবা জেলে, আর আমি আর আমার পরিবার মিলে থাকবো এই বাড়িতে। আব্বা আব্বা আপনার বৌমারে ফিরানো কি কইতাছে? আম্মা বুঝতাছেন কি কইতাছে? আরে এই বয়সে আমি থানায় গেলে হয়তো বাড়ি বুড়ি গিয়ে টিকমু, কিন্তু আপনি টিকবেন আব্বা? বাড়ির লগে লগে সুগার বাড়বো, ডায়াবেটিস হয়ে তো আপনি মারা যাবেন। পুলিশের বাড়ি আব্বা, আধুনিক বাড়ি, যুগ আগাইছে। থামান আব্বা থামান। এই কিসের থামাথামি? দরকার লাগলে আমি জেলে যাবো, পুলিশের বাড়ি খামু, তারপরেও এই ফকিন্দির বাচ্চাদেরকে আমার বাড়িতে আমি জায়গা দিব না। ঠিক আছে আপা, চলেন থানায়। চল 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 চল। একবার বুঝার চেষ্টা করেন। এই বয়সে যদি আপনি জেলখানায় যান, ওইখানে চোর বাটপার ডাকাত পুলিশ সবাই লগে আপনার জেলখানায় থাকতে হবে। তার চেয়ে দেখেন কি সুন্দর, আমার শ্বশুর বাড়ির লোকজন, আত্মীয় স্বজন সবাই মিলেমিশে এক বাড়িতে থাকবো। এইটা অনেক ভালো না আব্বা? আপনি বুঝতেছেন না বাস্তবতাটা? আব্বা আপনি আসেন তো, আপনি ঘরে যান। এই শালি ঘরে যাও, এই হমন্দির বউ সব ঘরে ঢুকুন। আব্বা ওকে বাড়ি থেকে বের করো, কিছু করো না কে? এই যে শুনেন না, কি বিপদে পড়লাম। এটা কি বিপদে পড়লো? খালি বিপদ, আমার মাথায় তো ঠাড়া পড়তাছে। আল্লাহ রে, হাই, তুমি এখানে দাঁড়ায় আছো কোন আক্কেলে? দাঁড়ায় থাকবো না? আমি কি নাচবো? নাচতে পারো তুমি? আমার ভাই ভাবি আব্বা বসে আছে, এগুলো খাওয়াইতে হইবে না? যাও বাজার করে নিয়ে আসো। আরে বাপ রে বাপ, একটা আবদার নিয়ে আসে, যাও বাজার যাও। এই ঘরের মধ্যে ডাল আছে, আলু আছে, ডাল আলুর ভর্তা আর ভাত, এইটা দিয়ে সুন্দর চলবো। শ্বশুর বাড়ির মানুষের কেউ ডাল আলু ভর্তা দিয়ে ভাত খাওয়ায়? তুমি যদি এখন বাজারে না গেছো, তোমার কল্লা কাটটা মুড়ি ঘন্টা বানিয়ে হ্যাঁ করে খাওয়াবো আমি। আল্লাহ রে আল্লাহ, কি কারণে আমি যৌতুক নিয়ে বিয়ে করলাম? আচ্ছা কি বাজার তুমি বলো? আমাকে কি আনা লাগবো আমি কয়ে দিতেছি, বেশি কিছু আনা লাগবো না, বুঝলা? ওই আমি তো মাংস একটু ভালো খাই, তাই ওই যে কেজি পাশে গরু মাংস আইনো, ওই যে করুলির মাংস আছে না, হাঁটুর নিচে থাকে, খাইতে খুব টেস্ট, ওইটা আইনো। আর শোনো, ওই যে দেশি মুরগির কথা কিন্তু ভুলো না, তুমি তো জানো যে আমি ব্রয়লার মুরগি খাই না, একটা দেশি মুরগি আইনো, আর পারলে 2 কেজি খাসির মাংস আইনো। ছাগলের মাংস না, ছাগল মাংস ওর গন্ধ। আব্বা উটের মাংসটা যে বাদ পড়লো, উটের মাংস নিয়ে আসি, লম্বা গলালা উট, 5 কেজি উটের মাংস আনি। আর ওইটাই তো আগে কিনবে, আগে কইবা না উটের মাংসের কথা? উঠছি না, বাপের জীবনে সামনাসামনি উঠ দেখছো, তোমার বাপ উটের মাংস খাইতে চায়, সারা জীবন থেকে আলুর ভর্তা ডাল। চুপ, যেটা কইছে এটা নিয়ে আসো। আরে কানাকানি বন্ধ করো, আমার একটু অ্যালার্জির সমস্যা আছে, শরীর চুলকায়। আমি আবার এই মাংস খাই না, আমার লিগে মাছ নিয়ে যাও কয়েক পদের, ধরো ওই ইলিশ মাছ, রুই মাছ, কাতলা মাছ, শীতল মাছ, আরে গুড়া মাছ আছে না, যে ধরো 5 মিশালি গুড়া মাছ, ওইটা বেশি করে লইবা। এই গুড়া মাছ খাইলে চোখের জুতি বাড়ে। ভাই আমার তো তেমন কিছু খাইতে মন চায় না, তাই আমার পেটের পোলাটা তারপরে গলদা চিংড়ি খাইতে মন চায়। তুমি তাহলে বড় বড় গলদা চিংড়ি আর নদীর বড় পাঙ্গাস মাছ নিয়ে আইবা। ও মন্দির ভূতে দুনিয়াতে আইসা সার নেই, এখনই বলে খাওয়া শুরু করছে। ভাবির আবার পাঙ্গাস মাছ অনেক পছন্দ। এইখানে তো ভাবির চেহারাটা একদম পাঙ্গাস মাছের মতো, মানে নদীর পাঙ্গাস আর কি, দামিটা। দুলা ভাই, আমার কি কি লাগবে এটা তো শুনলেন না। আপনার কি বাজারের লিস্ট শেষ হয়েছে নাকি? শুনেন, আমার লাগে একটা মেকআপ বক্স আনবেন, সাবান, শ্যাম্পু, তেল, যাবতীয় যা যা আছে সব নিয়ে আইবেন। আর আসার সময় কিন্তু আমি বেশি 3 পিস আনি নাই, বাজার থেকে 2টা 3 পিসও নিয়ে আইবেন। ওহো, আমিও তো কাপড় চোপড় আনতে ভুলে গেছি, আমার লেগে 2টা ব্লাউজ, 2টা পেটিকোট, 2টা শাড়ি নিয়ে আসবে। আর অবশ্যই আমার জন্য শার্ট আর প্যান্ট আনতে কিন্তু ভুল করো না। ও ভালো কথা বাবাজি, ভুলেই তো গেছিলাম। এই যে ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে এসে ওষুধ কিনতে সময় পাই নাই, এই যে 1 মাসের ওষুধ একদম নিয়ে যাবো, বুঝছো? ভুল করবা না। আর আমার জন্য বিষ নিয়ে আসি আব্বা? হ্যাঁ, আমি কারো জন্য কিছু আনতে পারবো না। আপনারা যা শুরু করছেন আমার বাড়ির উপর আইসা, মনে হয় এই মাত্র আপনারা দুনিয়াতে নাজিল হয়েছেন। আপনাদের কারো কিছু নাই, সদ্য ভূমিষ্ঠ বাচ্চার মতো আপনাদেরকে লালন পালন করে খাওয়াইয়া জামা কাপড় দিয়া আমার বাড়িতে রাখতে হইব। আমি কারো জন্য কিছু করতে পারবো না, আপনারা যা পারেন করেন গিয়া। এই যে যা কইছো সবগুলো নিয়ে আসো, নাহলে কিন্তু তোমার খবর আছে। আয় আব্বা, থানায় চলেন, চলেন চলেন আসেন। এই কথায় কথায় কেন তুমি থানার কথা বলো বউ? হ্যাঁ, আরে আমার কাছে তো টাকা নাই, থাকলে তো দিতাম।
তোমার কাছে টাকা নেই, তোমার বাপের কাছে তো টাকা আছে। যৌতুকের টাকাগুলো নিছে না, হ্যাঁ কাছ থেকে গিয়ে নিয়ে আসো যাও। সব টেস্ট লাগাইছে আমার বাপে। আব্বা আব্বা আমার অনেক কিছু খাইতে মন খালি খাই খা লাগে। সব কিছু এই তো বাজার আমার বাপের জন্মে আমি করি নাই। 1 বছরের বাজারের টাকা আমি একদিনে খরচ করছি। তুই কি শুরু করছিস না? তোরে আমি 100 বার করে মানা করছিলাম যে এই প্রতিদিন ঘরের মাইয়ারে বিয়া করিস না, তুই তাও জোর জবরদস্তি করলি। এখন দেখ মজাটা, পুরা গোষ্ঠী চুদাইছে, তাকে খাওয়াইতে হইব, পড়াইতে হইব, শোয়াইতে হইব। আব্বা দোষ আমার না, দোষ আপনার। আপনার বারবার কইছিলাম বিয়ার সময় যৌতুক নিয়েন না, যৌতুক নিয়েন না, যৌতুক নিয়েন না। না, আপনার যৌতুক নেওয়াই লাগবো, বংশ পরম্পরা। নিছেন না যৌতুক। তারা আপনার যৌতুক দেওয়ার লেগে তাকে বাড়িঘর সব ব্যাংকের কাছে বন্ধক রাখছে। এখন ব্যাংক এসে আবার তাকে বাড়িঘর সব দখল করছে। তারা থাকবো কই? তাকে থাকার একটা জায়গা লাগবো না? আমগো বাড়ির সবাই এসে পড়ছে। এইবার বুঝছেন, আপনি যদি যৌতুক না নিতেন তারা তাকে বাড়িঘর ব্যাংকের কাছে বন্ধক রাখতো না, আর তারাও আমগো বাড়ি যাইতো না। দোষটা আসলে আব্বা আপনার। হয়েছে, অনেক কথা কইছস। সর আগা। দেখছেন রুহুল ভাই, দেখছেন? হ্যাঁ, যৌতুকের টাকা দিয়ে বাপ পোলা দুজন বাজার থেকে মসপস করে বাজার করে নিয়ে যেতেছে মুরগি, মাছ, তরু তরকারি। ও মা, আবার দেখি শপিং করে হয়েছে। হ্যাঁ হারামজাদা, এই তোরা কে বলছে? তোরা কে বলছে যে আমরা যৌতুকের টাকা দিয়ে মাছ মুরগি শপিং করে আসছি? তোরা কই ছেড়াকে কে কইতে হইব কেন? হ্যাঁ, এই তোরা তো বাপ পোলা দুইটাই বাদাই না, কোনো কাজকর্ম করস না। যৌতুকের টাকা ছাড়া তোরা এত কিছু বাজার করার টাকা কই পাইবি রে? শোন, এই যে যৌতুকের টাকা দিয়ে বাজার করে খাইতেছস না, এগুলো হজম হইব না। আরে বেটা, যৌতুকের টাকা খাওয়া আর গু খাওয়া হচ্ছে একই কথা। তোরা যে এই যৌতুকের টাকা দিয়ে বাজার সদা করে খাইতেছস না, এগুলো তো বাজার সদা খাইতেছস না রে, গু খাইতেছস, গু। আর বেশি করে খা। সি ওয়াক। আব্বা, আমি খালি বিয়াটাই করছি, যৌতুক আপনি নিছেন। অতএব মইন যেটা খাওয়ার কথা কয়ে গেল না, ওটা আপনি খাইতেছেন, আমি না। আরো খান, আরো খান, মনোযোগ দিয়ে খান। আব্বা, আম্মা, খাওয়া রেডি। তাতে খাওয়ান লাগবো। আরে ঝাড়তর কে করেন না। আরে কি ঝাড়তর আপনি কি? আরে 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 কি হইলো? এই আপন কি করলেন আপনি? কি হইলো এগুলা? কি করতেন? আরে এটা কি করবা মানে তুমি? খাইতে বসছি, খিদা লাগছে। আরে কি খাইতে বসছেন? আমরা তো বসছিলাম, আপনারা তো ধাক্কা আমাকে উঠাই দিলেন। আমরা খাবো কেমনে? যেইভাবে ধাক্কা দিছেন, আমার তো পয়লা কোমর ভাঙছিল একটু হইলে, আমার পোলার তো পাও ভাঙ্গার অবস্থা। আপনারা যে পয়সা গেলেন, আমরা বসবো কোথায়? বিয়াই কোমরটা তো আর ভাঙ্গে যায় নাই। আপনারা তো প্রতিদিন পয়সা খান, আজকে আপনারা দাঁড়ায় খান, আমরা পয়সা খাই। এটা আপনি কি কথা বললেন? হ্যাঁ, আমাদের বাড়ি আমাদের ঘর, আর আমরা দাঁড়ায় দাঁড়ায় খাবো, আপনারা বসে বসে খাবেন? কই থেকে উইরা এসে জুইরা বসছেন, আবার আপনারা বসে বসে খাবেন? উঠেন, আপনারা উঠেন, আমরা বসে খাবো, আপনারা দাঁড়ায় খান। আম্মা, মুখ সামলা কথা কবেন। আমার আব্বা ভাই ভাবি এখানে দাঁড়ায় দাঁড়ায় খাইবো? ওরা আমগো বাড়ির মেহমান, মেহমানকে কিভাবে খাতিরদারি করতে হয় আপনারা তো দেখি কিছুই জানেন না। আমার আব্বা ভাই ভাবি সব এখানে বসে খাইবো, ওগো খাওয়া শেষ হলে আপনারা এসে খাবেন, যান। না না না, আমার অনেক ক্ষুধা লাগছে, আমি এতক্ষণ সহ্য করতে পারবো না। ভাবি, তুমি আমার খাবার দাও, আমি দাঁড়া দাঁড়িয়ে খাবো। এই এক কাম করো, আমার বাদ দাও, আমার ক্ষুধা লাগছে, আমিও দাঁড়া দাঁড়া খাই আলাই। খবরদার শারমিন, তোর জামাইরে খাইতে দিবি না। আরে এত মানুষ কেন? আমি তো এত বেশি হিসাবে খাইতে পারি না। একে তো আমি পড়তে, আমার বাচ্চা বমি করে দিব, আমি পরে বমি করে দেবো। আর আপনি খানা গেছেন কেন? যা ধরে আমরা খাওয়া দাওয়া করে শেষ করে তারপর আসেন। আর হ্যাঁ, আপনারা জানতো আমরা খাইতে বসে আপনারা দেখেন না, আর আপনারা আমরা দাঁড়াই থেকে আমি খাইতে লজ্জা লাগে। আরে বাপ রে বাপ, তোমাকে লজ্জার নমুনাটা তো দেখতেছি। সবাই মিলে আরেকজনের বাড়িতে আয়া থাল প্লেট লয়ে যে হামলায় পড়ছো, একবার জিজ্ঞেস করছো যে আপনারা খাইছেন কিনা? আমগো বাড়িতে এসে যে বসছো, আমগো অনুমতি ছাড়া কদ্দূর তোমাকে লজ্জা আছে আমাকে বুঝা শেষ। খবরদার জামাই, খাওয়া একদম খোড়া দেবে না। আমরা এই তোমগোর টাকার খাওয়ান খাইতেছি, আমগো তো আমগোর টাকার কিনা খাওয়ান খাইতেছি। এই সমন্ধি, এই ভাইজান, কথা কিন্তু আপনি হিসাব কইরা কইবেন। আমগো বাড়িতে আইসা আপনাকে টাকা দিয়ে খাইতেছেন মানে? কে বুঝো নাই? এই যে বাজার সদাই করছো, এটা কিসের টাকা বাজার করছো? হ্যাঁ, আমরা যে যৌতুক দিছি, ওই যৌতুকের টাকা বাজার করছো। অতএব এটা আমগোর টাকার কিনা খাওয়ান। দেখো জামাই, বিরক্ত করো না, আরাম করে খাইতেছি, খাইতে দাও। এই তরকারি দাও। বুঝতে পারছি, এই রাক্ষসের গোষ্ঠী না খাওয়া পর্যন্ত আমরা খাইতে পারবো না।
চলো আমরা বাইরে গিয়ে বসি। এই বৌমা, তোমার ফ্যামিলিকে বলো 5 মিনিটের মধ্যে খাওয়া শেষ করতে। 5 মিনিট লাগবো না আপা, আমি তো আমার পরিবারের মানুষকে চিনি, 2 মিনিটেই হয়ে যাবে। তাহলে তো হইলই, আয় বাইরে বসি, আসো। না তো ভাই চামচটা খামাতে দিছে, হাতে নিলে সমস্যা নাই। সব দেখি খালি, খাওন দাও কই? সব খাই ফেলাইছি। অনেকদিন পর আমার মায়ের আনছে তো, এত স্বাদ হইছে, একের পেট ভরে ভাত খাইছি আজকে। এরকম খাওয়ানে কয় বছর খাই নাই। আরে শুধু খাবার খান নাই, আক্কাল শুদ্ধ তো খাওয়া ফেলাইছেন আব্বা। আপনারা যে সব খাওয়া ফেলাইলেন, আমরা এতগুলি মানুষ কি খামু? আরে মানিক ভাই, এটা আপনি কি কন? কি খাইবেন মানে? রান্তার কতক্ষণ লাগে? এই খালা মাই, আপনি খারাপ রয়েছেন কেন? যান যাই রান্ধেন। যাই হোক আমার ঘুমাইতেছে, আমি ঘুমাই গিয়ে পেটটা সকালে ঘুমাই এই পাটি দিন লাগবে। কি অবস্থা হইবে? দাঁত খোঁচানি আছে, দাঁত খোঁচানি। যৌতুক নিছেন না? আরো নেন, কারণ যৌতুকের টাকা সাবে সাবে খান, চায়া পেটটা ভরে না। চায়ের কাপে সমাজ বদলের ঝর্ণা তুলে আগে গোছান নিজেকে। প্রিমিও টাইটানিয়াম আলমিরা, গুছিয়ে ফেলুন জীবনটাকে। আল্লাহ রে, এগুলি ফকিন্নির বাচ্চাগুলি সবগুলি খাবার কেটকেট করে খেয়ে ফেলছে। আমি তো কিচ্ছু খাইতে পারলাম না, খিদায় পেটটা চোচো করতেছে। আচ্ছা, এগুলি কি হাঁসের বাচ্চা? আরে কিসের হাঁসের বাচ্চা? এগুলি সব রাক্ষসের বাচ্চা। দেখলা না কেমনে খাইলো? সব খাবার খাই ফেলাইছে, মনে হয় সারা বছর কিছু খায় না, ঘাস পাতা খায় থাকে। খিদা লাগছে, আমি কি করি বুঝি না। আমারও তো অনেক খিদা লাগছে। উফ, এত রাত্রে তো কিছু পামু না, কান্দাকাটি করে লাভ নাই, শুয়ে পড়ো। সকালবেলা বাজারে গিয়া বিস্কুট চানাচুর যা পাই সেটা খামুনি, তো উপায় নাই, রাত্রে তো পামু না কিছু। চলো শুয়ে পড়ো। আল্লাহ রে, উফ, পেটের ভিতরে গড় 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 করতেছে। অসভ্য জানোয়ার কথা! আপনি কি লজ্জা শরম কিছু নাই? হ্যাঁ, দেখতেছেন না আমরা হাজবেন্ড ওয়াইফ এখানে ঘুমাইতেছি, আপনি এখানে এসে আমার পাশে শুইলেন কেন? শুইছি ঘুমানোর জন্যে। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, আমরা এখানে স্বামী স্ত্রী ঘুমাইতেছি, এখানে আপনি এসে ঘুমাইবেন কেন? আর কইন না বিয়াই, আপনাকে বাড়িতে এমন কোনো রুম খুঁজে পাইলাম না যে আমি সেই জায়গায় যাই একটু ঘুমামু। সব রুমের মধ্যে লোক ভর্তি। আর কি করুম, এই রুমের মধ্যে ঢুকে দেখলাম যে খাটটা বড় আছে, 2 জন শুয়ে রয়েছেন, 3 জন শোয়া যায়, তাই আমি পাশে শুয়ে পড়ছি। এই, আপনার কি বাধা ঠিক আছে? আমরা স্বামী স্ত্রী ঘুমাইতেছি, তার পাশে আপনি কেন শুইবেন? হ্যাঁ, আপনার কিন্তু আমি বানায় ফেলামু একদম। এর থেকে যান, নাইলে কিন্তু অবস্থা খারাপ করে দেবো। যতই খারাপ হইক বিয়াই, আমি এই রুমে ঘুমামু, এই রুম ছাড়া কোথাও ঘুমাবো না। আরে ভাই, আপনি বুঝতেছেন না কেন? এইটা আমার আর আমার স্ত্রীর রুম, এইখানে আপনি ঘুমাইবেন কেন? আমরা তো এইখানে ঘুমাই, আর আপনি যদি এইখানে ঘুমান তা আমরা দুজন কোথায় গিয়ে ঘুমাবো? আপনারা কোথায় শুবেন আমি জানি না। এই রুমে ঢোকার পরে দেখলাম খাট বালিশ চাদর একে চক 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 করতেছে, রুমটাও বেশ ঠান্ডা। চিন্তা করলাম এই রুমে আমি ঘুমাবো, যত যাই কোন আমি এখানে ঘুমাবো, আর কোথাও ঘুমাবো না। বললেই হলো আপনি এখানে ঘুমাবেন? হ্যাঁ, আমার রুম ছাড়া আমার অন্য কোথাও ঘুম আসে না, আমি আমার রুম ছাড়া অন্য কোথাও ঘুমাবো না। আহা বিয়াইন, আপনার অন্য কোথাও যায় ঘুমাইতে হবে কিসের জন্য? আপনি আমার সাথে শুয়ে পড়েন, সমস্যা কি? এই মিয়া, হুশ করে কথা কেন? আজ যে মারান, আমার বউ আপনার সাথে কেন শুবে? আহা বিয়াই, আপনার কথাটা না বুঝাই একের ফাল দিয়ে উঠলেন। আমি তো কথাটা সেইভাবে কই না, আপনি তো অন্যভাবে নিয়ে গেছেন গা। আমি কইতেছিলাম যে বিয়াইন উপরে হইলো, আমি নিচে হইলাম, এই আর কি। না 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 না, আমার বউ পর পুরুষের সাথে এক রুমে থাকবে, এটা তো আমি মাইনে নিব না। বুঝা পারছি, স্বামী স্ত্রী প্রেম প্রীতি এখনো জাগ্রত রয়েছে, কোনো সমস্যা নাই। আপনারা 2 জন বাইরে যে ব্যবস্থা করেন, আমার ঘুমাইতেছে, আমি দাঁড়াই থাকতে পারছি। কি কইতেছে এই কথা? এই বিয়াই, এই, উঠেন, উঠেন মিয়া, এই, এই, আরে তো এই, কি করা যায় রে? এই, দেখো না। এই, কি? এই, উঠে না তো, নাক ডাকতেছে। তাহলে কি এই বিছানায় ঘুমাই পড়বো? এই, এই বিছানায় ঘুমাই পড়বো? পর পুরুষের সাথে যদি খুব ভালো লাগে নাকি? এই, চলো বাইরে চলো, চিন্তা ভাবনা করে দেখি, কালকে একটা ব্যবস্থা করতে হইব। আসো।
কি বিপদ হয়েছে বললাম। শারমিন, শারমিন রে, তোর রুমটা তো মেলা সুন্দর, বড় আছে রুমটা, কিন্তু খাটটা তো ছোট হয়ে গেছে রে। তোরা স্বামী স্ত্রী দুইজন, আমরা স্বামী স্ত্রী দুইজন, 4 জন এখানে ঘুমালে আটবো। এই আক্কল কি খায় ফেলাইছেন? এইটা আমাদের পার্সোনাল বেডরুম, এখানে আমরা স্বামী স্ত্রী থাকি, এখানে 4 জন থাকবো মানে আপনারা থাকবেন কোন আক্কলে? কারণ এই রুমটা আমার অনেক পছন্দ হয়েছে। আমি পুয়াতি না, আমার সন্তান আসতেছে না, ডাক্তার বলছে ভালো জায়গায় ঘুমাইতে, যাতে আলো বাতাস আসে সেরকম রুমে ঘুমাইতে। আমার স্বামীর কপাল দেখছো না কি হয়েছে? তোমাকে যৌতুক টাকা দিতে যা ব্যাংক তো সব লয়ে গেছে। ঘর কই, খাট কই, আর আমি কই? এর লিগে আমি এখন থেকে চিন্তা করছি আমি এই ঘরে ঘুমামো, তাহলে আমার ঘুমও ভালো হইব, আমার পেটের বাচ্চাটা সুস্থ হইব। আরে আপনার যেই বাচ্চা দুনিয়া আসলো না তার নিয়ে আপনারা তো চিন্তা, বাচ্চা অসুস্থ হয়ে যাবো। আমরা যদি 4 জন এই খাটের মধ্যে ঘুমাই তাহলে তো আমি অসুস্থ হয়ে যাবো। আর তাছাড়া এটা আমাদের পার্সোনাল বেডরুম, এইখানে আমি এবং আমার স্ত্রী ছাড়া আর কেউ ঘুমাইতে পারবো না। বাইরন বাইরন বাইরন। এ জামাই, এই উল্টা পাল্টা কি কথা তুমি কইতেছো? এই রুম থেকে তুমি বাইরে যাও, আমার বোন, বউ আর আমি খাটের মধ্যে ঘুমাবো। কি ব্যাপার? তুমি যে মুস্কি মুস্কি আসতেছো, তোমার ভাই এগুলি কি কইতেছে? তোমার বাইরে তুমি কিছু কইবা? ভাইজান, বোন জামাইয়ের লগে কি এমনি কথা কয়? হুম? এমনি কথা কও কিন্তু একদম ঠিক হইতাছে। হ্যাঁ, মাথায় রেখেন। আপনি একটা কাজ করেন, ধার ধরে বাইর করে দেন। ওরে শারমিন, তুই ঠিকই করছিস। এদিক দিয়ে নাইলে ওদিক দিয়া না আপসে নাইলে দূর করিয়া না। জামাই তুমি মনে ধরে নাও বাইরে। হ্যাঁ? এই সমন্দি, এই সমন্দি, এই সমন্দি, এই সমন্দি, সমন্দি, সমন্দি। ও বাবা, ওরে বাবা রে, ওরে বাবা রে। ইস রে, কি সুন্দর বিছানা রে। বাবা বাবা বাবা, কি ব্যাপার আব্বা? এত রাইতে এইখানে বসে আম্মার নিয়ে ঠান্ডা বাতাস খেতেছেন তাই না? শরীর মন সব কিছু ঠান্ডা করতেছেন, আর ওইদিকে আমার সমন্দি আর সমন্দির বউ দুইজনে মিলে আমার ঘাড় ধাক্কা দিয়ে আমার ঘর থেকে বাইর করে দিছে। হুঁ, আমরা হাওয়া খাইতেছি না? তোর শ্বশুর কি করছে জানোস? আমাকে ঘরে গিয়া কাজ করে তোর মার পাশে শুয়ে পড়ছে, কোন রকমে মান ইজ্জত নিয়ে তোর বাড়ি নিয়ে বাইরে এসে পড়ছি। সি 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 সি, ওই নোংরা লোকটার এত বড় সাহস! ওই লোকটা এখন কই আব্বা? এই যে আমাকে ঘরে ঘুমাইতেছে, নাক ডাইকা ঠেইলা উঠাইতে পারি না। তোর কারণে আমগো এই অবস্থা। তোর বারবার মানা করছি যে এই ফ্যামিলিতে বিয়া করিস না, বিয়া করিস না। আজকে তুই বিয়া করছিস, দেখ তোর কারণে তোর বাপ আর আমি ঘরের থেকে বাইরে এনে বয়ে মশার কামড় খাইতেছি। আল্লাহ জানে আর কি কি দেখতে হয় সামনে। কোন দিন দেখবো যে পুরো বাড়িঘর দখল করে পুরো বাড়ির থেকে আম করে বাইর করে দিছে। এই যে আম্মা, আমারে কোনো দোষ দিবেন না, এই সকল পরিস্থিতির জন্য আব্বা নিজে দায়ী। আব্বা, আপনার আমি কত কইছিলাম আব্বা আমাকে যৌতুক দরকার নাই, না আপনার যৌতুক লাগবো, যৌতুক লাগবো, যৌতুক নিছেন না, এখন যৌতুকের মজাটা বুঝতেছেন? এই যৌতুকটা নেওয়ার কারণে এরা তো ক্ষমতা পাইছে, আমগো ঘর বাড়ি সব কিছু তারা দখলে নিতেছে, আমরা এখন এত রাইতে ঘরের বাইরে বয়ে রইছি। চুপ থাক, যৌতুক খালি আমিই নেই মনে হয়, দুনিয়াতে আর কেউ দেয় না। এই যৌতুক নিছি বইলা তোর শ্বশুর বাড়ির জ্ঞাতে গোষ্ঠী সব শুদ্ধ আমাকে বাড়িতে আইবো, আমাকে ধন সম্পদ লুট করে খাইবো, আমাকে বাড়ি থেকে বাইর করে দিব? এটা কোন ধরনের কথা? এই তুই এখন আমাকে রুমে যা, গিয়া তোর শ্বশুরের যেমনে বাইট কর, নাই তো আমি কিন্তু গিয়া আর বাবাজি মাইরে বাজাবো। ভাইজান, তোমার শালি কি করছে জানো? আমি রুমের থেকে একটু বাইর হয়েছিলাম, সে দৌড় মাইরে আমার রুমে যাইয়া আমার রুমের দরজাটা লক করে দিছে। এখন মনের সুখের নাম দেখে ঘুমাইতেছে। তুমি এখন এই মুহূর্তে রুমে যাইয়া অর্সলের মুঠি ধইরা আমার রুমের থেকে বাইর করবা, যাও। এই তুই তো সারা জীবনের মতো সোলোই রয়ে গেলি। আরে আব্বা আম্মা আমি সবার আগে ঘর হারাইছি, তুই তো অনেক পরে হারাইছ। আল্লাহ আল্লাহ রে, এগুলি কি শুরু হইছে? আমার বাড়িঘর তো লুটপাট করা শুরু করছে। এই তুমি বসে রইছো কেন? যাও থানায় যাও, থানায় যাও, আমি কেস করো। আম্মা অবুজের মতো কথা কইেন না, এখন যদি আমরা থানায় যাই তখন আমি মামলা দিতে, উল্টা পুলিশ আমগুলো ধরে আটকে রাখবো, কারণ তারা তো আমগুলো যৌতুকের মামলা, নারী নির্যাতনের মামলা একসাথে দিব। তখন এই যে ভাই বোন বাপ মা সব মিলে হাজতের মধ্যে থাউন লাগবো, ঠান্ডা বাতাস আর খাওন লাগবো না। তার থেকে ভালো ওরা আজকে ঘরের মধ্যে ঘুমাইতেছে, ঘুমাইতে দেন, শুধু কালকে সকালটা হোক, এখন আমি কি করি? ভাইজান, তাহলে এখন আমরা কই ঘুমামো? এইটাই তো রে। এই যে সবার জন্য বালিশ আর চাদর নিয়ে আসছি। আজকে রাতে সবাই আকাশের নিচে ঘুমাইবা, চাঁদ দেখবা আর তারা গুনবা, ঠিক আছে? ওগো, কি আমি তোমার স্বামী। চুপ।
মাগো মশা, আল্লাহ যেমনি মশা কামড়াইতেছে মনে হয় ডেঙ্গু হয়ে যাবো। না তুমি আমার এদিকে কান দিছো, ওদিকে জঙ্গলে যদি ভূত আসবে, তুমি যদি আমার ভূতে ধরে। এই, এমনি রাত্রেবেলা বাইরে শুয়েছি আবার ভূতের কথা কাজ মানিক। হ্যাঁ, সাবধানে থাকিস, ওদিকে শুনছি সাপ সুপ আছে। কি আব্বা, আপনি বাপ ওই আমার সাপের মুখে ঠেলে দিলেন। আব্বা আপনি পজিশন চেঞ্জ করেন। ভারী পজিশন চেঞ্জ করা লাগবে না, সুরা পড়তে থাক, দোয়া কালাম পর। আব্বা সাপে কামড়ের কোনো সুরা আছে? আমি জানি না রে বাবা, তুই যে কোনো সুরা পড়তে থাক, দোয়া কালাম পর। আপনি শুধু জানেন কেমনে যৌতুক নিতে হইব। আপনার হাতের মধ্যে মশা কামড়াইবো। আব্বা খসখস কি খসখস করে? খচখচ করে। এই সুরা পড়, সুরা পড়, সুরা পড়, সুরা পড়। লাই লাই লান্তে সমনা কান্দি। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। উফ, ওই হালিম ভাই গোছান গোছান পরে কর। আগে রুটি কলা বিস্কুট চা যা আছে সব দে। খিদায় মরে যাইতেছি রে ভাই, তাড়াতাড়ি দে। দাঁড়ান, তার আগে আগের বাকির টাকা দেন। আগের বাকির টাকা দিব মানে? ভাই আপনার তো এই অভ্যাস ছিল না, এখন বাকি খাওয়া শুরু করছেন, তারপর বাকি খাই আবার টাকাও দেন না। ওই অভ্যাস আমার এখনো নাই, আমি বাকি খাই না, খাইও নাই। নিশ্চয়ই তুই খাইছস, এর লেগে বাকির টাকা চাইতেছে। আমি বাকি খাইছি? আমি ওই আমার তো মনে পড়তেছে না। এই তুই কিসের বাকির টাকা চাইতেছিস রে? কিসের বাকির টাকা আবার? ওই যে বাচ্চাকে দুধের বাকির টাকা চাইতেছি। হালিম এই তোর মাথা কি ঠিক আছে? বিয়ে করছি কয়দিন হয়েছে, আমার তো বাচ্চাই হয় নাই, আমি বাচ্চাকে দুধ নিয়ে কি করবো? আরে ভাই, বাকিতে তো আপনি দুধ নিয়ে যান নাই। ওই যে আপনার বাড়িতে আপনার সম্বন্ধী বেড়াইতে আইছে না, হ্যাঁ নাকি বাচ্চা হইব, এই জন্য আগে থেকে দুধ নিয়ে স্টক করে রাখতেছে। রমির বাচ্চাকে কাণ্ড দেখছস? রাক্ষসের বাচ্চা রাক্ষস, বাচ্চার খবর নাই, এখনই দুধ নিয়ে স্টক করতেছে। এই দুধের লগে যদি বিষ মিশাইয়া খাওয়াইয়া এই রাক্ষসকে মারতে পারতাম, খুব খুশি হইতাম। আচ্ছা বাহ, ঘরের কথা মানুষের সামনে এমনি কই না, নিচে নিচে নেহেন মানুষ, অল্প কয়টাই তো দিয়ে দিই। আচ্ছা হালিম ভাই তোর কয়টা কইছে রে? বেশি না, মাত্র 12,400 টাকা। উমা, আরে রাক্ষসের বাচ্চা রাক্ষস, বাচ্চা এখনো জন্মই হয় নাই, এর আগে 12,400 টাকার দুধ নিয়ে স্টক করে বলেছে। আপনার শ্বশুর তো আইতে চাইতে বাকি খায়, সিগারেট নিয়ে গেছে 6 প্যাকেট। জিজ্ঞেস করলে কয় যে আমার জামাই না হলে আমার বিয়ে দিয়ে দিব। তারপরে আপনার শ্বশুর তো আবার মালটোবা অর্ডার দিছে। মালটুবা? আমি তো বাপের জন্মের নামই শুনি নাই, খাও তো দূরের কথা। এটা কি রে? আব্বা ওটা খেলে শরীরে শক্তি বাড়ে, মুখে খাওয়ানোর রুচি বাড়ে। ও রাক্ষসের বাচ্চা রাক্ষস, অগ শক্তি আর রুচি কই খাইছে এখন বুঝতে পারছি। আরে আল্লাহ রে, আমারও তো ডুবাই দিল। চাচা আগে বেশি চিল্লাপাল্লা করেন না, এই মালটোবা আমার দোকানে নাই, আমি ঢাকাতে অর্ডার দিছি। ওইটা আইলে আবার আলাদাভাবে টাকা দিতে হইব। এখন 12,400 টাকা দেন। দেখছস কোন রাক্ষসের বাচ্চারে তুই বিয়া করছস? হ্যাঁ, এখন এই টাকা তুই দিবি, তোর শ্বশুর শাশুড়ি খাইছে তুই দিবি। আর কথা খুঁজে পাইলেন না, আমি দিব, আমার কাছে টাকা আছে। তাছাড়া যৌতুক নিছেন আপনি, টাকা দিবেন আপনি। আমি যৌতুক নিছি, ঠিক আছে মানলাম, কিন্তু এই রাক্ষসের বাচ্চাকে বাকির টাকা আমি দিতে পারবো না, এটা তুই দিবি। আমিও দিতে পারবো না। আরে হালিম ভাই, তুই যখন বাকি দিছস তোর নাম করে জিগাইছস, যারে বাকি দিছস 4টা টাকা নিবি। আমরা 1 টাকাও দিতে পারবো না। পারবো না মানে পারবো না। কি করলেন? টাকা দিতে পারবেন না? টাকা কেমনে আদায় করতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। এখন এই দুই বাপ বেটারে আমি আম গাছে বাইতে তারপর টাকা আদায় করব। এই জাহাঙ্গীর ভাই, এই খোলেন এদিকে আয়, ধর টুইটারে ধর, ধর ধর ভাই, আরে এই আম্মা, তুমি এখানে বয়ে রইছো, আর ওদিকে আমি আমার কালা 3 পিসটা খুঁজে পাইতেছি না। সারাটা ঘর তন্ন তন্ন করে খুঁজছি। কত শখ করছিলাম যে ওই 3 পিসটা পরে আমি আমার বান্ধবীর বাড়ি বেড়াইতে যাবো। চলো তো, চলো, আমার কালা 3 পিস খুঁজে দিবা। চুপ কর, তোর 3 পিস আমি খুঁজতে যাবো কেন? আমি তো আমার নতুন শাড়িটা খুঁজে পাইতেছি না, যেই শাড়িটা তোর আব্বা ঢাকা থেকে আইনা দিল সেই শাড়িটা। হায় আল্লাহ, কি কও এডি? তুমি তোমার শাড়ি খুঁজে পাইতেছো না, আমি আমার 3 পিস খুঁজে পাইতেছি না। তাহলে এটি নিল কি? কি জানি। এই যে, এই তো আমার শাড়ি। মা, এই তোমার সেই কালা 3 পিস। এই ডাইনির বাচ্চা ডাইনি, তোর এত বড় সাহস, তুই আমার শাড়ি পরছিস কেন? আম্মা খবরদার, আমার ভাবিরে ডাইনি বলবেন না। ভালোভাবে কথা বলেন, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। এই খবর আছে মানে? খবর তো এখন আমি তোমাকে করবো। চুপ করে খারাইছো কেন? হ্যাঁ, আমার শাড়ি পরছো কেন? তাড়াতাড়ি কর, নাহলে কিন্তু খবর আছে কয়ে দিলাম। আরে খালাম্মা, আমি তো ইচ্ছা করে আপনার শাড়িটা পরতে চাই নাই। অনেকদিন ধরে আমার জামাই আমার নতুন শাড়ি কিনা দেয় না।
কালকে রাতে আমার পেটের বাচ্চাটা কইছে আম্মা তুমি কবে থেকে নতুন শাড়ি পরো না, তাই ভাবলাম যে আপনার থেকে একটা শাড়ি পরি। আর এই শাড়িটা দেখে আমার এক নজরে পছন্দ হয়ে গেছে, এজন্য আমি পরছি। খালাম্মা দেখেন তো আমার সুন্দর লাগতেছে না? তোরে সুন্দর লাগতেছে না, তোরে বান্দর লাগতেছে, তোরে পেতনি লাগতেছে, তোরে ভূতনি লাগতেছে, তোর একদম বান্দরের মতো লাগতেছে। আর মা দেখো এটা একটা গরু চোরের মতো লাগতেছে, একটা ছাগল চোরের মতো লাগতেছে। এই স্যান্ডি তুই আমার 3 পিস পরছিস কেন? খোল। আমার 3 পিসটা পছন্দ হয়েছে তাই পরছি। এতে সমস্যা কি? আমার কি সমস্যা মানে? এই স্যান্ডি তুই আমার 3 পিস কেন করবি? নিজের টাকায় কিনা তারপরে করতে পারো না? ফকির নিয়ে বাচ্চা। এই আমার বোনটা ফকিন্নি বলবি না। তুই ফকিন্নি, তোর মা ফকিন্নি, তোর বাপ ভাই সব ফকিন্নি। কি আমরা ফকির নি? অবশ্যই আপনারা ফকিন্নি। আর যৌতুক নেওয়া মানেই তো হচ্ছে ভিক্ষা নেওয়া। আপনারা যেহেতু যৌতুক নেন তার মানে আপনারা ফকিন্নি, আপনারা ভিক্ষুক। ভাবি মুখ সামলায় কথা কও কিন্তু কই দিলাম। তুমি কারে কি বলতাছো? তোমার কোনো হুঁশ আছে? মুখ সামলায় তোরা কথা কইবি। এই আমার ভাবি আর বোন কি তোকে টাকা জমা পড়ছে? ওরা আমাকে টাকা জমা পড়ছে। আমার বাপে আমার ভাইয়ে তাকে নিজের টাকায় শাড়ি আর 3 পিস কিনা দিছে, এগুলো তোমাকে টাকা হয় কেমনে? কেমনে হয় আমি বলতাছি। শারমিন রে তোমার ভাইয়ের সাথে বিয়া দেওয়ার সময় আমরা নগদ 5 লক্ষ টাকা ক্যাশ দিছি। আর সেই যৌতুকের টাকা দিয়ে তো তোমার বাপে তোমার মায়ের এই শাড়ি আর তোমার সালোয়ার কামিজ কিনে দিছে। যেহেতু আমাদের টাকা দিয়ে তোমাকে এগুলা কিনে দিছে, তাহলে কি আমরা পরুম না? শোনেন খালাম্মা, খালি এই শাড়ি না, আপনার আলমারিতে যত শাড়ি আছে প্রত্যেকদিন আমি একটা একটা করে পরবো, মনে রাখেন। আরে এই শোন, তোর যত 3 পিস আছে সব পরবো, শুধু 3 পিস না, আলতা, সোনু, পাউডার, জোতা, কানের দুল, লিপস্টিক যা আছে সব পরবো। দেখমু কি করস তুই। ওরে ফকিন্নি রে ফকিন্নি, আমি যে কি করতে পারি এটা তো আমি অনেক ছোট বলতাম। আয় কেন আয় করবি আয়, আমি আসলে এ মানিক, আরে তাড়াতাড়ি আমার 5,000 টাকা দাও তো। আচ্ছা আল্লাহ কি আপনাকে পরিবারের লজ্জা শরম হায়া ঘিন পিত কিচ্ছু দেয় নাই? এই 12,400 টাকা ওর মধ্যে বড়ছেন, এখন আবার আইছেন 5,000 টাকা নিতে। একটা কানা করি আমি দিতে পারবো না। মানে এইটা তুমি কি কইতেছো? আমার বোর বেদনা হচ্ছে, ওর আমি হাসপাতাল ভর্তি করতে পারতাছি না। জামা হিসেবে কি আমার লজ্জার থাউনের দরকার আছে? বাইরে আমার তাড়াতাড়ি 5,000 টাকা দাও, নাহলে আমার বোর অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। ও ভাই মানিক, দয়া করে তাড়াতাড়ি 5,000 টাকা দাও, আমার অনেক বেদনা করতেছে। বাচ্চা লাথি দেওয়া শুরু করছে পেটের মধ্যে, যখন তখন বাইরে যাবো। টাকায় কি আমার কামড় দেয়? আর কোনো গল্প পান না? এই যে আজকে সকালে 12,400 টাকার ঋণ ঘড়ি আর মোবাইল দিয়ে দিয়েছি, এখন আবার আসছেন 5,000 টাকা। বলছি তো একটা টাকাও আমি দিতে পারবো না। ও শারমিন রে, তুই জামাই বলা কে দিতে পারবো না, তাহলে আমি তোর ভাবি চিকিৎসা কেমনে করবো? তোর জামাই কে দিলে তো তোর ভাবি মরে যাইবো রে শারমিন। ভাবি তুমি কোনো চিন্তা করো না তো। ভাইজান হেগো একটা গাভী আছে দুধ দেয়, হে টাকা না দিলে যে ওই গাভী বিক্রি করে দেন। এটা তুমি কি কও? না 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 ভাইজান, আপনি আপনার বোনের কথা শুনেন না। এই গাভীর দুধ বেচে আমগো সংসার চলে। যদি আপনি গাভী বিক্রি করে ফেলান আমরা বিরাট বিপদে পড়ে যাবো। না 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 মানিক, এই কথা বলে দেবো না। তুমি যেহেতু আমার টাকা দিতে পারতেছো না চিকিৎসার জন্য, তোমাকে দুধওয়ালা গায়ে বিক্রি করেই আমি আমার বউর চিকিৎসা করবো। চলো। এই যে ভাইজান এই জায়গায় 5,000 টাকা আছে, তারপরও আমাকে গায়ের দিকে হাত দিন না, জান বুঝছো? শারমিন, ওরে লাথি লাগতেছে রে। বল আব্বা আসতে, আব্বা আব্বা আসতে, লাথি দিও না আব্বা। আল্লাহ, এত ঠান্ডা আপনার কাছে একটা ডাইরেক্ট মারেন আমার মাথা বরাবর। চায়ের কাপে সমাজ বদলের ঝর্ণা তুলে আগে গোছান নিজেকে। প্রিমিও টাইটানিয়াম আলমিরা, গুছিয়ে ফেলুন জীবনটাকে। আব্বা 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 কিরে আব্বা আব্বা আপনি এনে বলেছেন, ওইদিকে তো সর্বনাশ হয়ে গেল। কি সর্বনাশ হয়েছে? আরে আপনার উত্তরপাড়ার সবচেয়ে পছন্দের যে জমিটা, যেটার উপর আপনি বাড়ি করবেন চিন্তা করতেছেন, ওইটা দিয়ে আমার শ্বশুর লোকজন নিয়ে মাপজোপ করতেছে। আমার মনে হয় আমার শ্বশুর ওই জমি বেচে ফেলাইবো। আমার তো শ্বশুর আমি কিছু কইতে পারতেছি না, আপনি কিছু একটা করেন। কি করছ তুই? আল্লাহ রে আল্লাহ, এই রাক্ষসের বাচ্চা তো আমার খায় ফেলাইবো। ওরে আজকে শেষ করবো, চল চল তোর দে। আব্বা কি হইব? তাহলে এই জায়গা 12 ফুট, ঠিক আছে? এই 12টুকু ঘর, ঘরের বিটা তো নিবার, বারান্দা হচ্ছে বাকি 4 ফুট। যাও ওইদিকে যা, 4 ফুট, ঠিক আছে?
হ্যাঁ এ 8 ফুট তাই তো এই আচ্ছা ঠিক এই মিয়াই থামেন। এই এই আপনি আমার জমি মাপেন কে? বিয়াই আপনার ঘর ডিস্টার্ব করবো না সেই জন্য জমি ভাবতেছি। আব্বা আমগো জমি মাপার সাথে আমগো ডিস্টার্ব না করার কি সম্পর্ক এটা তো বুঝতাছি না। আমি বোঝাই বলতেছি জামাই, এই যে তোমাকে বাড়িতে আইছি, আমি আমার পোলার বউ পোলা ঘুমানো নিয়ে কি একটা সমস্যা হইতেছে। প্রত্যেক দিন শুইতে গেলে তোমাকে ডিস্টার্ব করি, তোমাকে বাইরে পাঠাইয়া আমরা ভিতর ঘুমাই, এটা কি ঠিক কও? তোমাকে আর ঘুমানোর সময় কোনো ডিস্টার্ব দেবো না। সেই জন্য চিন্তা করছি এই যে জায়গাটা দেখতেছ এখানে একটা বাড়ি করব, আমি আমার পোলার বউ মেয়ে নিয়ে আলাদা বসবাস করবো। এই মিয়াই মুখ সামলা কথা কেন? আমার জমিতে আপনি বাড়ি তুলবেন কি জন্য? হ্যাঁ দরকার হইলে আপনি জমি কিনা সেইখানে গিয়া বাড়ি তুলেন। হ্যাঁ আমার জমিতে কেন? কি একটা কথা কইলেন আপনি? আমার টাকা পয়সা স্বর্ণ গয়না সবই তো আপনারে দিয়ে দিছি, এখন এই জায়গা কিনে আর আমি টাকা পাবো কই? টাকা তো উল্টা আমারে দিবেন 1.5 লাখ। হ্যাঁ কই কি আমি আপনার 1.5 লাখ টাকা কেন দেবো? ও মা, এটা আপনি কি কইলেন? বাড়ি উঠাইতে টাকা লাগবো না? আমি তো মিস্ত্রির লোক কথা কইছি, মিস্ত্রি কইছে এই বাড়ি উঠাইতে রান্নাঘর আর ল্যাট্রিন সহ 1.5 লাখ টাকা খরচ হইব। সেই 1.5 লাখ টাকা চাইছি, আমি তো বেশি চাই নাই। সে টাকা আপনি দিবেন না? আব্বা আমাগো জমির উপরে সে বাড়ি করব, আবার আমাগোরই কইতাছে 1.5 লাখ টাকা দিতে। এইটা কি মগের মূল্য আব্বা? মানিক তোর শ্বশুর রে কো আমার জমির থেকে সরে যাইতে, নাইলে কিন্তু আর আমি খুন করে ভালো মাইসকা একদম। ভাই আমারে খুন করলে মনে করছেন আপনি বেঁচে যাইবেন? আপনিও বাঁচবেন না, আপনারা ফাঁসির দড়িতে ঝুলতে হবো। কাজে ঝামেলা করেন না, যা যা কইছি সেটা মানেন। এই জামাই একটা পাত্রী দেখো তো সুন্দর দেখে। পাত্রী? পাত্রী কার জন্য? কারণ আমার জন্যে ভাবছি একটা বিয়ে করুম। ওমা ইন্নালিল্লাহ, এই বয়সে যদি আপনি আরেকটা বিয়া করেন মানিজ্জত কিছু থাকবে, আপনি কেন বিয়া করবেন? একা থাকতে আর ভাল লাগে না বাবাজি। তোমার শাশুড়ি মারা গেছে সেই কবে, এতদিন বিয়া করি নাই। বউরে কি খাইতে দেবো কি পড়তে দেবো সেই কথা চিন্তা করে, এখন তো খাওয়ান পড়ানোর কোনো চিন্তা নাই। এই যে আমরা সবাই মিলে তোমার বাড়িতে খাওয়া দাওয়া করতেছি, থাকতেছি, ঘুমাইতেছি, বাস আমি বিয়া করলাম আমার বউ এসে তোমাকে লগে থাকবো, খাইবো, দেখবো, বাস এত কোনো চিন্তা নাই। যেহেতু বিয়া শাদী করলে খাওয়ান পড়ানোর কোনো চিন্তা নাই, সবই তোমরা বহন করবা, এই সুযোগটা আমি হাতছাড়া করতে চাই না জামাই বাবাজি। তাই চিন্তা করছি আমি একটা বিবাহ করব। বাবাজি তুমি সুন্দর একটা পাত্রী দেখো, আবার কোনো যৌতুক দিতে হবো না, খালি পাত্রীটার বয়স একটু কম হইলে হবে। আব্বা সারা জীবন শুনছি সৎ মা এসে বাড়িতে উঠে, এখন তো দেখতেছি সৎ শাশুড়ি বাড়িতে এসে উঠবো। সৎ মার অত্যাচার তো মাইনা নেওয়া যায় আব্বা, কিন্তু সৎ শাশুড়ির অত্যাচার কি মাইনা নেওয়া যায়? মানিক তোর কারো অত্যাচার সহ্য করতে হইব না। এই হারামির বাচ্চা, আমার বাড়িতে আইসা আমার ঘুম, খাওয়া দাওয়া, বিশ্রাম সব কিছু তুই হারাম করছস। আর এখন আইসস আমার জমিতে দখল নিয়া বাড়ি কইরা নতুন বিয়া কইরা বউ নিয়া থাকবি। তোরে আমি আজকে খাইছি। ভাইয়া ভাবি ভাইয়া এই আমার শ্বশুর আর আব্বা মারামারি লাগছে। আপনাদের এত বড় সাহস, আমার বাপ ভাই ভাবি বোনের গায়ে হাত তুলছেন আপনারা? এর পরিণতি অনেক খারাপ হবে আমি বলে দিচ্ছি। এই চুরি তো চুরি, আবার সিনাজুরি। আমার পরিবারের সদস্যরা তোমার পরিবারের সদস্যদের গায়ে হাত তুলছে নাকি তোমার বাপ, ভাই, ভাইয়ের বউ, তোমার বোন সবাই মাইরা দেখো আমার বোনটা কি করছে। আমার বাপের ডায়াবেটিস দেখো, দেখো মুরব্বীর অবস্থা দেখো, আমার বাপের অবস্থাটা তুমি দেখো কি করছে। আমার মা যে কষ্টটা পাইছে তার মুখ দিয়ে একটা শব্দ বেরিতেছে না। এগুলো সব নাটক, আমাকে সব নাটক দেখাইতে আইসো না। আমার বাপ ভাইকে মাইরা শোয়াই ফেলছো তোমরা। আমি কালকেই থানায় যাব, থানায় যাই এই সবার নামে মামলা করবো বলে দিলাম। আব্বা যথেষ্ট হয়েছে আব্বা, আর না, আমার একটা ধৈর্য শক্তি আছে আব্বা। আজকে যেই ঘটনাটা ঘটলো, এই বাড়ির মান সম্মান সব দুলার সাথে মিশে গেল। যান বাজারে যাই একটু কান পাইতা শোনেন কি আলোচনা হইতাছে। আজকে যা যা করছেন না সেইটা নিয়ে হাসাহাসি হইতাছে। আমি কয় টাকা যৌতুক নিছি সেইটা নিয়ে সবাই হাসাহাসি করতেছে। যৌতুকের বিনিময়ে আমগো মায়ের পরিমাণ ঠিক আছে কিনা এটা অনেক হিসাব করতেছে।
আব্বা তার না, আমি সিদ্ধান্ত নিছি এই বাড়িতে আমি আর থাকবো না। কই যাবি? কই যামু সেটা জানি না, প্রয়োজনে জাহান নামে যামু। আব্বা আমার আর এই বাড়িতে থাকতে ভালো লাগতেছে না। এই বাড়িতে আমার রুমে আমি থাকতে পারি না, আমার জামা কাপড় আমি পরতে পারি না, আমার কসমেটিক্স সবকিছু মায়াটাই নিয়ে গেছে। তুমি আমার হোস্টেলে পাঠা দাও, আমি ওইখানেই থাকবো। তোরা যদি হোস্টেলে যাস গা, এই বাড়িতে যদি কেউ না থাকোস, তাহলে আমি এই বাড়িতে থেকে কি করবো? এই যে আজকে আমগো মাইরা হাত পা ফাটাই দিছে, কোন দিন দেখা যাবে আম করে জবাই করে ফেলাইছে। তার চাইতে তুই ঢাকায় জাগা, তুই হোস্টেলে জাগা, আমারে আমার বাপের বাড়ি দিয়ে হেন, আমি আমার বাইগো কাছে থাকবো। আব্বা এই বাড়িতে দম বন্ধ হয়ে যেতেছে, কেমন জানি লাগতেছে। আমগো পক্ষে আর এই বাড়িতে থাকা সম্ভব না। আপনার তো অনেক টাকা দরকার, আপনি থাকেন, আরো মারামারি করেন, যুদ্ধ করেন। এই ভাই, তোকে কারো কোথাও যাইতে হবে না। আমারে খালি আজকে রাতটা সময় দে। কালকা সকালের মধ্যে আমি যদি অগই বাড়ির থেকে বাইর করতে না পারি, তাহলে তোরা যার যেখানে খুশি চলে যাইস। কালকে সকালবেলায় হইব তোর শ্বশুর আর তোর শ্বশুর বাড়ির লোকজনের এই বাড়িতে শেষ দিন। বিয়াই, আমাকে সবাই একত্রে এখানে ডাকছেন কিসের জন্য? কি জন্য ডাকছি আপনি বুঝেন না? আমি এই এলাকার একজন গণ্যমান্য ব্যক্তি, সেই আমি এলাকায় মানুষের সামনে মুখ দেখাইতে পারতেছি না। আমার মান সম্মান সব শেষ করছেন আপনারা। আমার বাড়িতে আইসা আপনারা মারামারি করেন, আমার জমি দখল করেন, দোকানে বাকি খান, আবার বিয়াও করতে চান। সম্পর্কের খাতিরে আর আত্মীয়তার খাতিরে আমি কিছুই বলি নাই এতদিন, কিন্তু আর আমি সহ্য করুম না। 1 ঘন্টার আলটিমেটাম দিলাম আপনারে। 1 ঘন্টার মধ্যে আপনি, আপনার ছেলের বউ মেয়ে সব বাইরে বেন আমার বাড়ির থেকে। যদি না যান, এলাকার লোকজন ডাইকা আমি পিটায় আপনার বাইর করুম। বিয়াই, আপনার বাড়ি থেকে আমরা কেন যাবো? আপনার ছেলে আমার মেয়ের জামাই, সেইটাই বাড়িতে আইতে কইছে, এই বাড়িতে থাকতে কইছে। মানিক, তুই তোর শ্বশুর বাড়ির লোকজন রেহে নাইতে কইছস? জি আব্বা, আপনার ছেলে আর আমরা দুইজনে প্ল্যান করে আমার পরিবারের লোকজন এই বাড়িতে আনি। আমার পরিবারের লোকজন এই বাড়িতে এসে যা যা করছে তা আমরা দুইজনই শিখাই দিচ্ছি। আমাদের কথা অনুযায়ী ওনারা সব করছে। তুই আমার ছেলে হইয়া আমার সাথে এই গাদ্দারি করতে পারলি? হ্যাঁ, তোর শ্বশুর বাড়ির লোকজন দিয়া আমার উপরে এই অত্যাচার করাইতে পারলি? তুই বল, আমার পোলা হইয়া তুই কেমনে পারলি আমার সাথে এই কাজটা করতে? আব্বা, আমি আমার শ্বশুর বাড়ির লোকজনের কষ্ট আর সহ্য করতে পারতেছিলাম না, তাই আমি তাদের বলছিলাম আপনারা আমাদের বাড়িতে আসেন, আইসা এমন সব আচরণ করেন যাতে আমার বাপ মা হারে হারে টের পায় যৌতুকের জ্বালা কি জিনিস। আব্বা যখন একটা মেয়ে বুঝতে পারে যে তার একটা সময় বিয়ে করতে হইব, তখন সে একটা স্বপ্ন দেখে যে তার জীবনে এক রাজকুমার আসবো, এমন এক রাজকুমার যে তার জীবনকে পরিপূর্ণ করব আর রঙিন করব। তার জীবনে যত না পাওয়া আছে, সেই রাজকুমার আইসা সেই না পাওয়াগুলির পাওয়ায় পরিণত করব। কিন্তু বিয়ার সময় যখন মেয়েটা দেখতে পায় যার নিয়ে সে এত বছর স্বপ্ন দেখছে, ওই মানুষটা অথবা ওই মানুষটার পরিবার যৌতুক লুবি, যৌতুক চায়, সাথে সাথে কিন্তু মেয়েটা এত বছর যে স্বপ্নটা দেখছে তা ভাইয়া সুরমাসুর হয়ে যায়। আব্বা, বিয়া তো এমন একটা পন্থা যার মাধ্যমে দুইটা মানুষ সারা জীবনের জন্য এক হয়, দুইটা পরিবার এক হয়, ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা, একে অপরের প্রতি ভক্তি দিয়া সারা জীবন কাটায় দেয়। কিন্তু যেই সম্পর্ক শুরু হয় যৌতুক দিয়া, সেই সম্পর্কে আর যা থাকে আব্বা, শ্রদ্ধা, ভালোবাসা, সম্মান থাকে না। আব্বা, আমরা এই সমাজে চোর, ডাকাত, ঘুষখোর, দুষ্কৃতিকারী সবাইরে ঘৃণা করি, কারণ তারা যেই কাজটা করে সেই কাজটা অন্যায়। যৌতুক কি তার কোনো অংশে কম অন্যায় আব্বা? আরে ডাকাত তো মানুষের জিম্মি করে ডাকাতি করে, আর যারা যৌতুক নেয় তার একটা নিরীহ মাইয়ারে জিম্মি কইরা তার বাপ মার কাছ থেকে সোনা গয়না টাকা পয়সা নেয়। ডাকাত তো তাও লজ্জা পায়, ভয়ে মানুষের সামনে দিনে দুপুরে ঘুরে না। কিন্তু যৌতুক লুবি মানুষগুলি, তাদের লজ্জা নাই, ভয় নাই। এই মেয়েটার চোখের জোলে আনা তার বাপের বাড়ির টাকা দিয়া কত সুন্দর আরাম আয়েসে ফুর্তিতে জীবন কাটায়, মসমসায় টাকা ভাঙে, আবার সেই টাকা শেষ হইলে নাই মাসে নতুন করে অত্যাচার। অনেকে আব্বা পারে না, অনেকে পারে না। দেখেন না পত্রিকা, টেলিভিশন খুললেই
কত দেখা যায় যে যৌতুকের অত্যাচার সহ্য করতে না পারে আত্মহত্যা করছে, অথবা নির্যাতন সহ্য করতে করতে জীবন দিয়ে দিছে। আব্বা, একটা বাপ যখন একটা মেয়ের জন্ম দেয় তখন শুধু সে মেয়ে জন্ম দেয় না, সে একটা সন্তান জন্ম দেয়, সে একজন মানুষ জন্ম দেয়। কিন্তু সেই হারে সমাজের যৌতুকের প্রকোপ বাড়তেছে, এরপরে তো গরিব দুঃখী বাবারা কন্যা সন্তান হইলে আল্লাহ জানে কি করে। যাই হোক, আপনি যা যা করছেন এই পরিবারটার সাথে, আর এই অল্প কয়েকদিনে ওরা যা যা করছে আপনার সাথে, তাতেই এতখানি অতিষ্ঠ হয়ে গেলেন। তাইলে এই মানুষটি বিটা বাড়ি সব হারায়া তাদের জীবনটা কেমন একবার চিন্তা করলেন না আব্বা? একবারও না? চায়ের কাপে সমাজ বদলের ঝর্ণা তুলে আগে গোছান নিজেকে। প্রিমিয়ার টাইটানিয়াম আলমিরা, গুছিয়ে ফেলুন জীবনটাকে। বিয়াই, ছোটবেলায় আমার সন্তানটা মা হারাইছে। কোলে পিঠে করে আমি আমার মেয়েটার মানুষ করছি। এই মেয়ে হচ্ছে আমার বড় সম্পদ। সেই সম্পদ আমি আপনার হাতে তুলে দিছি বিয়াই। তারপরেও যৌতুক দেওয়া লাগবো কেন বিয়াই? আমি কি বাপ হয়ে অন্যায় করছি? আমি সন্তান জন্ম দিয়ে অন্যায় করছি বিয়াই? কন বিয়াই, বিয়া দেওয়ার সময় যদি যৌতুক দিয়ে বিয়ে দিতে হয়, তাহলে গরিবের ঘরের কোনো মেয়ে সন্তান তো বেঁচে থাকবো না। তার বাপ মা তার গলা টিপে মেরে ফেলবো। কারণ ওই বাপ মার তো যৌতুক দেওয়ার সামর্থ্য থাকবো না। ওই মেয়ের শ্বশুর বাড়ির লোকজনকে তো সন্তুষ্ট করতে পারবো না। তার তো মরা ছাড়া কোনো পথ নাই। হয় নিজে মরবো, তাই সন্তান মেরে ফেলাইবো। বিয়াই, যৌতুক দেওয়া একটা বাপের যে কত অপমানজনক, এটা আপনার তো মেয়ে আছে। যখন আপনার মেয়ে বিয়ে দিবেন, যখন মেয়ের শ্বশুর বাড়ির লোকজন যৌতুক চাইবো, তখন বুঝবেন যেমন আমি বুঝতেছি। আমার স্বামী, আমার শ্বশুর আপনাদের যৌতুকের টাকা পরিশোধ করার জন্য বাড়ি ঘর সয় সম্পত্তি সব বন্ধক রাখছে। 6 মাসের মধ্যে টাকা ফেরত দিতে পারে না দেখা ব্যাংক এসে আমার ঘর থেকে বাইর করে দিচ্ছে, বাড়ি ঘর কায়রা নিচ্ছে। এখন আমরা কই যেতাম বলেন? আমার তো খাওয়ার জায়গা নাই, শোয়ার জায়গা নাই, কোনো জায়গা নাই। আজকে মানিক ভাই যদি আমাকে আপনাদের বাড়িতে না আসতে কইতো, তাহলে আমার অনাগত সন্তান তো মরতো, আমিও মরতাম। তাহলে আমরা ইচ্ছা করে আসি নাই। তাহলে আমাদের পায়ের নিচে কোনো মাটি নাই, বাধ্য হয়ে আসছি। কিছু মনে করেন না, আমাদের মাফ করে দিন। তাহলে আপনাদের যৌতুক দিতে গিয়া আমার বাপ, আমাদের পুরা ফ্যামিলি একদম পথে বসে গেছে। আমার বউ পুয়াতে, ওর পেটে বাচ্চা। এই অনাগত সন্তানের কি যে ভবিষ্যৎ, এটা আমরা জানি না। আমার আরেকটা বোন আছে, ওই বোনটার আমরা কিভাবে বিয়ে দেব আমরা সেটাও কইতে পারি না। তাহলে আমরা একদম নিঃস্ব হয়ে গেছে। তাহলে নিঃস্ব হয়ে গেছি। আব্বা, একটা মেয়ে যখন যৌতুক দিয়ে একটা বাড়িতে বিয়ে করে আসে না, তখন সে আর নিজে মেয়ে মনে করে না, সে নিজের পণ্য মনে করে, মূল্যহীন মনে করে। তার কাছে মনে হয় স্বামীর বাড়ির লোকজন তারা সংসার করতে আনে নাই, কিছু টাকার জন্য তারা এই বাড়িতে নিয়ে আসছে। স্বামী সংসার কোনো কিছুর প্রতি তখন তার ভালোবাসা আর ভক্তি থাকে না। আব্বা, আপনি যখন আমার পরিবারের থেকে যৌতুক নিছেন না, তখন আমার আর নিজের মানুষ মনে হয় নাই, মনে হয়েছে আমি একটা পণ্য। আব্বা, মানুষ সৃষ্টির সেরা জীব, ছেলেও যেমন মানুষ, মেয়েও তেমন মানুষ। তাহলে ছেলে মেয়ে আপনারা আলাদা করেন কেন আব্বা? একটা ছেলের লালন পালন করতে একটা বাবার যত কষ্ট হয়, একটা মেয়ের লালন পালন করতে তার থেকে আরো অনেক বেশি কষ্ট হয়। তাহলে ছেলের বিয়ের সময় তো যৌতুক লাগে না, মেয়ের বিয়ের সময় কেন যৌতুক লাগে আব্বা? কোন আপনি? তাহলে কি আমরা মেয়েরা মানুষ না? আমরা কি আসলে পণ্য আব্বা? শোনো, যৌতুক নিয়ে আসলে আমরা মেলা ভুল করে ফেলেছি। যৌতুক নিয়ে একটা পরিবারে আমরা ধ্বংস করে দিছি। আমরা আসলে এই কথাটা আগে বুঝতে পারি না। আমাকেও তো একটা মাইয়া আছে, যদি আমগো মাইয়া বিয়ার সময় যৌতুক দিতে গিয়ে আমগো এই অবস্থা হয়, তখন কি করবা কহ? শোনো, এই টাকা পয়সা স্বর্ণ গয়না কিছু আমার লাগবো না। আমরা যা যা নিছি সব তা করে ফিরিয়ে দাও। তুমি ঠিকই কইছো জুলেখা, আমি বুঝতে পারছি। আমি যৌতুক নিয়া কতগুলি মানুষের মনে আঘাত দিছি,
কষ্ট দিছি, নিজের সংসারের উন্নতির লেগা আরেকটা সংসার আমি ধ্বংস করে দিছি। মানিক রে, তুই তোর শ্বশুর বাড়ির লোকজন আমাকে বাড়িতে আইনা খুব ভালো কাজ করছিস রে বাবা। নাইলে আমি বুঝতে পারতাম না যে যৌতুক নিয়ে আমি কত বড় পাপ করছি, কত বড় অন্যায় করছি। আজকে আমি এইটাও বুঝতে পারছি, যৌতুক নেওয়া আর যৌতুক দেওয়া দুইটাই সমান সামাজিক অপরাধ। কারণ যৌতুকের মাধ্যমে সমাজ নষ্ট হয়, সমাজের ক্ষতি হয়। যৌতুকের বিয়াতে স্বামী স্ত্রীর মধ্যে কখনো প্রেম ভালোবাসা থাকে না, সারাক্ষণ দ্বন্দ্ব কলহ লাইগেই থাকে। বিয়াই, আমি আপনাদের সামনে কথা দিতেছি, আমি জীবনে আর কোনোদিন যৌতুকের ধারে কাছে নাই। আমি যৌতুক নিমও না, যৌতুক কারো দিমও না। আর আমার আশেপাশে পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন যারা আছে, তাদের মধ্যে কেউ যদি যৌতুক নিতে চায় বা দিতে চায়, আমি কে বাধা দেব? কারো যৌতুক নিতেও দেব না, দিতেও দেব না। আপনার কাছ থেকে আমি যে যৌতুক বাবুর টাকা পয়সা গয়নাগাটি নিয়েছিলাম, আমি সব ফেরত দিয়ে দিতেছি। জুলেখা, যাও আলমারি থেকে সব নিয়ে আসো, টাকা পয়সা গয়নাগাটি নিয়ে আসো। বিয়াই, আমি আপনার এই টাকার থেকে কিছু টাকা খরচ করে ফেলাইছি, আপনি চিন্তা করেন না। সব টাকা আমি সুদে আসলে দিয়ে দেব। আপনি এই টাকাটা দিয়ে আগে বাড়িটারে ব্যাংকের কাছ থেকে সারান। আনসো, এই যে নেন, নেন। আর আপনারা আমার মাফ করে দিয়েন বিয়াই, আমি বড় ভুল করছি, আমি বুঝতে পারছি আমার ভুল। যৌতুক নেওয়াও পাপ, যৌতুক দেওয়াও পাপ, এই কথাটা আমি এতদিনে বুঝতে পারছি। আমার মাফ করে দিয়ে আপনারা। আফসান লাগবো না, আপনি যে আপনার ভুল বুঝতে পারছেন তাতে আমি খুশি। এই যে আমার মাইয়া, আমার সবচেয়ে বড় সম্পদ, তার আপনার হাতে তুলে দিছি। তার ছেলের বউ না, নিজের মেয়ের মতো করে আদর যত্ন করে বিয়াই, তাতে আমি খুশি। আমার দুইটা মেয়ে, আমি দুইটা মেয়ে। বিয়াই, আসেন। আমি অনেক দৃষ্টি মনে করেন না।